পার্কিনসন ডিজিজটা কি, কাকে আমরা পার্কিনসন ডিজিজ বলি। নমস্কার, আজ একটা খুব কমন টপিক নিয়ে আসবো, সেটা হচ্ছে পার্কিনসন ডিজিজ। ফিজিওথেরাপিতে আমাদের কিন্তু রেগুলার পার্কিনসন রোগীরা আমাদের কাছে আসে, তাদের ব্যালেন্সের প্রবলেম হয়, রিহ্যাবিলিটেশন করতে হয়। তো আজকে একটুখানি জানবো যে পার্কিনসন ডিজিজটা কি, কাকে আমরা পার্কিনসন ডিজিজ বলি। এটা একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার যেটা আমাদের বডির ডোপামিন প্রোডাকশনটাকে কমিয়ে দেয়। আমাদের ব্রেনের মধ্যে সাবস্টেন্সিয়া নায়াগ্রা বলে একটা এরিয়া আছে, তো সেখানে ডোপামিন এবং অ্যাসিটাইলকোলিন দুটো কেমিক্যাল থাকে। তো সহজ ভাষায় বলতে গেলে ডোপামিন এবং অ্যাসিটাইলকোলিন দুটোর ব্যালেন্সে যখন সমস্যা হতে শুরু করে, এবং সেই সমস্যার মূল কারণই হচ্ছে কিন্তু ডোপামিন প্রোডাকশন যখন কমে যায়, তখনই আমাদের ব্রেন ডিসফাংশন চালু করে এবং তার জন্য কিছু মুভমেন্ট ডিসঅর্ডার হয়, এবং অ্যাপার্ট ফ্রম মুভমেন্ট ডিসঅর্ডার আরো কিছু সমস্যা, সেগুলো পরে বিস্তারে আসছি। এটা কিন্তু এক কথায় পার্কিনসনকে আমি যদি সহজ ভাষায় বোঝাতে চাই, এটা হচ্ছে একরকম ডেফিনিশন। এজ মূলত 65 বছর, অ্যারাউন্ড 65 ইয়ার্সের কাছাকাছি হয়, তবে প্লাস মাইনাস 5 to 10 ইয়ার্স হলেও হতে পারে। তবে 60 থেকে 70 বছরের মধ্যে আমাদের কাছে রোগীরা মূলত আসেন ফিজিওথেরাপির ম্যানেজমেন্টের জন্য। ডোপামিন লেস হয়ে যায়, যখনই ব্রেনের মধ্যে ডোপামিন লস হতে শুরু করে, তখনই মুভমেন্ট ডিসঅর্ডার গুলো হতে শুরু করে। রিজন কি, কেন হয়? তাই পার্কিনসনের কারণ কিন্তু মূলত এখনো অবধি অজানা রয়ে গেছে। কেউ বলেন জেনেটিক ডিসঅর্ডার, কেউ বলেন এনভায়রনমেন্ট, কিন্তু গ্রসলি পার্কিনসন ডিসঅর্ডারের কারণ ক্লিনিক্যালি কিন্তু এখনো সেরকম ভাবে জানা যায়নি, আননোন কজ। তাহলে আমাদের পার্কিনসনের সিমটমস গুলো কি আছে? পার্কিনসনের সিমটমস এর মধ্যে মূলত চারটি। একটা হচ্ছে ট্রেমার, অর্থাৎ হাতের আঙুলগুলো বা হাত পায়ের কাঁপুনি, হাতের মধ্যে স্পেসিফিক একটা মুভমেন্ট, যেটা মনে হয় পিল রোলিং, এইভাবে আঙুলগুলোতে কোনো মুভমেন্ট গুলো হতে শুরু করে। সেকেন্ড হচ্ছে রিজিডিটি। রিজিডিটি আর স্টিফনেস এর মধ্যে একটা তফাৎ আছে। রিজিডিটিতে কি হয়, এখানে যদি অ্যাশওয়ার্থ স্কেল আছে, মডিফাইড অ্যাশওয়ার্থ স্কেল আছে, এটা লেন্দি হয়ে যাবে যদি ডিটেলসে বলি, মডিফাইড অ্যাশওয়ার্থ স্কেল বা অ্যাশওয়ার্থ স্কেলে। তো এক কথায় বলা যায়, যখন আমাদের কোনো মুভমেন্ট হয় শরীরে, সেই মুহূর্তে মাসেলের যে একটা এলিগনেট মোশন আছে বা ডেলিকেট মুভমেন্ট আছে, সেটা কিন্তু লস হয়ে থাকে, এটা টাইটনেস ডেভেলপ করে। ব্র্যাডিকাইনেসিয়া হচ্ছে স্লোনেস অফ মুভমেন্ট। এই পার্কিনসন আক্রান্ত রোগীদের কিন্তু মুভমেন্ট গুলো স্লো হয়ে যায় এবং ইনিশিয়েশনে প্রবলেম হয়, কাজ শুরু করতে গেলে প্রবলেম হয়। সে ধরুন এক কাপ চা নিতে যাবে, সেই মানুষটি যখন, যিনি পার্কিনসন আক্রান্ত, তিনি যখন চায়ের কাপটা ধরতে যাবেন, শুরুতে কিন্তু একটু সমস্যা হবে, এটা ব্র্যাডিকাইনেসিয়া। হাঁটা চলার ক্ষেত্রে একই জিনিস হয়। লাস্ট হচ্ছে পশ্চারাল ইনস্টেবিলিটি। তাকে যখন সে সোজা হয়ে দাঁড়াবেন, পেশেন্ট যখন সোজা হয়ে দাঁড়াবেন বা হাঁটবেন, তখন কিন্তু টলমল করবেন। হাঁটা চলার মধ্যে কিন্তু সেই স্টেডি ভাব বা সেই ব্যালেন্স, সেটা কিন্তু থাকবে না। এই ব্যালেন্স ডিসঅর্ডার কিন্তু একটা বেশ বড় সমস্যা পার্কিনসনের ফিজিওথেরাপির দৃষ্টিভঙ্গি থেকে। কিন্তু এর বাইরেও কি হতে পারে? এর বাইরে স্লিপ ডিসঅর্ডার হতে পারে, ড্রুলিং অফ স্যালাইভা হতে পারে, লাল পড়ে অনেক সময়, তার সাথে ঘুমের সমস্যা, মুড ডিসঅর্ডার হতে পারে, ডিপ্রেশন আসে পেশেন্টদের বহু ক্ষেত্রে, কোঅগনিটিভ ইম্প্যাক্ট হতে পারে, যে বহু ক্ষেত্রে পার্কিনসন আক্রান্ত রোগীদের কিন্তু মেমোরি লস হয়, মূলত শর্ট টার্ম মেমোরি লস হতে শুরু করে, লং টার্ম মেমোরিটা ইন্ট্যাক্ট থাকে, তার কমিউনিকেশন চেঞ্জেস, এবং তারা স্পিচ স্লাগিশ হয়ে যায়, কথাবার্তা বলার সময় জিভ জড়িয়ে যায়, বা তাদের যে ভলিউম, যে যতটা উনি জোরে বলতে পারতেন, সেগুলো কিন্তু অনেকটাই হ্যাম্পার হয় পার্কিনসন রোগীদের ক্ষেত্রে। তাহলে কি করে আমরা পার্কিনসন রোগীদের হাঁটা চলা বুঝবো? একটা আমরা যদি নর্মাল গেট দেখি, সেক্ষেত্রে কি হয়, একটা আপরাইট পশ্চার থাকে পেশেন্ট, যারা হাঁটছে নর্মাল মানুষরা, এবং পার্কিনসন রোগীরা কেউ সামনের দিকে ঝুঁকে যায়। আমরা যদি জুম করবেন, আমরা যদি এখানটা দেখি, পার্কিনসন গেটে কি হয়, এরকম ভাবে সামনের দিকে ঝুঁকে যায়। সেক্ষেত্রে স্টপ ফরওয়ার্ড, সামনের দিকে ঝুঁকে থাকে, এবং হাতের যে সুইং, ন্যাচারাল যে আমাদের সুইং থাকে, সেটা চলে যায়, এবং সাফলিং গেট হতে শুরু করে। হাঁটা চলার সময় কিন্তু নড়বড় করে পেশেন্ট। তাহলে ডায়াগনোসিস কি করে করা হয়? মূলত কিন্তু ক্লিনিক্যাল এভালুয়েশন, পেশেন্টের যে সমস্ত সিমটম গুলো বললাম, তার সাথে ভৌগোলিক এমআরআই এবং ডোপামিন ট্রান্সপোর্টারের মাধ্যমেও কিন্তু এই পার্কিনসনের ডায়াগনোসিস করা হয়। তাহলে ফিজিওথেরাপি ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব পার্কিনসন ম্যানেজমেন্টের ক্ষেত্রে? তাহলে ফাউন্ডেশন কি? আমাদের মূলত ফাউন্ডেশন কিন্তু পেশেন্টদের পশ্চারাল কন্ট্রোল, গেট ট্রেনিং এবং ব্যালেন্সের সঙ্গে যে সমস্যা, সেটাকে ঠিক করা মূলত। এর বাইরেও জয়েন্টের রেঞ্জ অফ মোশনকে ঠিক রাখতে হবে। অ্যারোবিক এক্সারসাইজ আমরা রেকমেন্ড করি, তার কারণ হচ্ছে কার্ডিওপালমোনারি যে হেলথ হয়, সেক্ষেত্রে 30 মিনিট সাইক্লিং, অবশ্যই ব্যক্তিগতভাবে আমি রেকমেন্ড করি স্ট্যাটিক সাইক্লিং অথবা রিকাম্বেন্ট বাইক, তার
তার সাথে স্মল স্টেপার মুভমেন্ট উইথ প্রপার সাপোর্ট, এবং দরকার যদি হয় সুইমিং কিন্তু বেশ ভালো, যদি একজন ভালো সুইমারের তত্ত্বাবধানে করা যায় এবং একটা সিকিউর পুলে করা যায়, সুইমিং কিন্তু বেশ ভালো এক্সারসাইজ পার্কিনসনের ক্ষেত্রে। ব্যালেন্স অ্যান্ড গেট ট্রেনিং, আমরা ব্যালেন্স ট্রেনিং করাতে পারি, গেট ট্রেনিং হাঁটাচলা ট্রেনিং করাতে পারি, বহু ক্ষেত্রে আমরা এআই এর মাধ্যমে ব্যালেন্স ট্রেনিং করাতে পারি। তার সাথে আমরা গেট ট্রেনিংও করা যায় গেট ল্যাবের সঙ্গে, বিভিন্ন লেজার গাইডেড যে সমস্ত ইকুইপমেন্টগুলো আছে সেক্ষেত্রে আমরা কিন্তু পেশেন্টকে একটা গাইডেন্স করতে পারি গেট ট্রেনিং এর ক্ষেত্রে, যাতে সে তার প্রপার যে গেট সাইকেল, সেই গেট সাইকেলটাকে মেনটেন করে। ফ্লেক্সিবিলিটি ওয়ার্ক, মাসেলের ফ্লেক্সিবিলিটি খুব খুব ইম্পর্টেন্ট। আর পেশেন্ট ফরওয়ার্ড বেন্ড হয়ে যায়, তার অ্যান্টেরিয়র সামনের দিকের জায়গাগুলো, তার চেস্ট অ্যাবডোমেন এগুলো কিন্তু টাইট হয়ে যায়, সেই সমস্ত মাসেলগুলোকে প্রপার ফ্লেক্সিবল করা, এবং ব্যাক মাসেল অনুরূপভাবে পেছন দিকের মাসেলগুলো ইলংগেট হয়ে যায়, তাদেরকে আবার সঠিকভাবে তার টোন ফিরিয়ে আনা, এগুলো কিন্তু খুব দরকার। তাতে সার্কোপিনিয়াগুলো কিন্তু আমরা প্রতিহত করতে পারি। পার্কিনসনে কিন্তু রোগীদের সার্কোপিনিয়া হয়, মাসেল লস হয় সার্কোপিনিয়া। এবং কিউবিং টেকনিক, যে হাঁটা চলার সময় ফ্লোরে স্টেপিং করে দেওয়া, মাটিতে বিভিন্ন ব্ল্যাক টেপ বা কোনো কালারফুল টেপ দিয়ে পায়ের স্টেপ রাখা, পায়ের ছবি আঁকা দেখাতে সাথে, বা 1 2 3 4 এরকমভাবে ফ্লোরের মার্কিং করে দেওয়া, সেই ফ্লোরে মার্কিং দিয়ে তারা হাঁটতে পারে, তার একটা গাইডেন্স পাবে যে কিভাবে যাব। এবং বিভিন্ন অডিওমেট্রির মাধ্যমেও করা যায়, তবে যেটা অডিওমেট্রিটা আমরা সেভাবে বলতে পারি না, অডিওমেট্রির মাধ্যমে আমরা করতে পারি। তাহলে এভিডেন্স বেস আউটকাম, এভিডেন্স বেস আউটকামের ক্ষেত্রে কি হয়, ফিজিওথেরাপি যদি রেগুলার মোডে করা হয়, সেখানে দেখা গেছে 65% পর্যন্ত কিন্তু ক্লায়েন্টদের গেট ইমপ্রুভমেন্ট হয়, হাঁটা চলায় কিন্তু এতটা ইমপ্রুভমেন্ট ফিজিওথেরাপির মাধ্যমে হয়। 40% ফল প্রিভেনশন, পার্কিনসন আক্রান্ত রোগীরা মাঝে মাঝেই পড়ে যান, সেই 40% ফল প্রিভেনশন কিন্তু সম্ভব হয় ফিজিওথেরাপির মাধ্যমে। এবং ইমপ্রুভড ফাংশন, অ্যাক্টিভিটি ডেইলি লাইফ কিন্তু ফিজিওথেরাপির মাধ্যমে অনেকটাই ভালো রাখা যায়। তাহলে হ্যান্ডস অন সাপোর্ট, প্রোগ্রেসিভ চ্যালেঞ্জ, এবং আমি এরপরে একটা ভিডিওতে বিস্তারে ফিজিওথেরাপির ইন্টারভেনশন যত কি মেথডগুলো নিয়ে আমি আরো বিস্তারে আসবো, যে আমরা কিভাবে ব্যালেন্স করবো, যেটা ওভারভিউ আমি দিচ্ছি। তাহলে অ্যাজ এ গ্রস যদি পার্কিনসন কোনো মানুষ রোগে আক্রান্ত হন, তিনি যেরকম তার মেডিকেশন নেবেন, তার লাইফস্টাইল চালাবেন, সেটা আলাদা কথা। তার সাথে কিন্তু প্রপার এভিডেন্স বেসড ফিজিওথেরাপি, তার মধ্যে ব্যালেন্স ট্রেনিং, মাসেল ফ্লেক্সিবিলিটি, মাসেল এন্ডুরেন্স, কার্ডিওপালমোনারি হেলথ, এগুলো যদি করা হয়, তাহলে পার্কিনসন কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে মুভমেন্টে থাবা বসাতে পারবে না। অর্থাৎ প্রথমে যে 4টে আমি সিমটম বললাম, তার মধ্যে যেটা মূলত বড় সমস্যা, হাঁটা চলার সমস্যা আর কাইনেসিয়া এবং রিজিডিটি, এগুলো কিন্তু আমরা অনেকটাই এড়িয়ে যেতে পারবো। আজকে এই পর্যন্তই, এরপরে আমি ডিটেলস ভিডিও নিয়ে আসছি কি করে আমরা এই রিহ্যাবগুলোতে আরো বিস্তারে যাব। ধন্যবাদ, ভালো থাকবেন।